হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে কয়েকদিন পর আবার তোমাদের কাছে আসলাম একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা একটু অন্যরকম এপিসোড করছি। তোমরা প্রথম থেকেই শোনো। দেখো, তোমরা প্রত্যেকেই পড়াশোনা করো এবং তোমাদের উদ্দেশ্য থাকে একটা ভালো রেজাল্ট করার। কিন্তু তোমাদের আশেপাশেও তোমরা দেখবে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে। সেই ছেলে মেয়েদের মধ্যে যারা চাকরি পাচ্ছে বা যারা সার্ভিস করছে কোনো রকম বা সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের লেখাপড়াকে কিন্তু আমরা প্রত্যেকেই সম্মান জানাই। বাদবাকি যারা চাকরি পায় না বা লেখাপড়া করে না, তাদের কিন্তু আমি সম্মান তেমনভাবে দিই না। সুতরাং আমাদের কি ব্যাপার হচ্ছে, তাহলে পরে আমাদেরও কি হচ্ছে, মোটামুটি আমাদেরও একটা লক্ষ্য থাকছে যে আমাকেও বোধহয় চাকরি পেতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা যদি দেখো, ধরো একটা স্কুলে, হাই স্কুলের কথা বলছি মূলত, একসাথে প্রায় ৩,০০০ ছাত্র পড়ছে, একটা বড় স্কুল হলে পারে। আলটিমেটলি যদি গ্রামের দিকে দেখো, ৩,০০০ ছেলের মধ্যে যদি ভালোভাবে স্টাডি করে দেখবে 50 থেকে 100 জন খুব হার্ডলি চাকরি পেয়েছে। বাদ বাকি এই ৩,০০০-এর মধ্যে ২৯০০ পাচ্ছে না। ভালো করে দেখো তো পার্সেন্টেজটা কত হচ্ছে। বুঝতেই পারছো কম্পিটিশনটা কতটা টাফ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, কি করলে পারে তাহলে আমরা এই ৩,০০০-এর মধ্যে ১০০-র সংখ্যাটাকে অনেকটা বাড়াতে পারি, অর্থাৎ আমিও চাকরি পেতে পারি। কারণ আমাদের লক্ষ্য মিনিমাম একটা থাকে যে কেউ যদি ব্যবসা ভালো করতে চায়, সে ব্যবসাটার জন্যও পড়াশোনা জরুরি। চাকরি যদি ভালো পেতে চায়, তার জন্যও পড়াশোনাটা জরুরি। বৃত্তিমূলক কোনো শিক্ষাটা নিতে চাই, তার জন্যও পড়াশোনা জরুরি। কিন্তু আমি কিছু একটা করতে চাই, কিন্তু আলটিমেটলি যেটা ঘটে যায়, ৩,০০০-এর মধ্যে ২৯০০ কিন্তু অন্যদিকে চলে যায়। আমি গ্রামের বললাম, শহরেরও কিন্তু অবস্থা অনেকটা তাই। সেই ১০০টা শহরে হয়তো ১৫০ বা ২০০। মূলত কিন্তু এইরকমই হয়। তো যাই হোক, হয়তো আমি একটু কিছু ভুলও বলতে পারি। তোমরা সেটাকে নিজেরা জাস্টিফাই করে দেখতে পারো যে ঘটনাটা কতটা সত্যি বললাম বা কতটা মিথ্যে। জাস্ট জাস্টিফাই করার একটা জায়গা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা হয়তো কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, ৫ বছর হলো বা ৪ বছর হলো বা ৩ বছর হলো। তোমরা এখন দেখো কি পরিস্থিতিটা। তোমরা মাধ্যমিকে যতদিন দিয়েছিলে, তুমি সেই ব্যাচটার দিকে তাকাও। এবার তাকাও তার মধ্যে থেকে কতজন চাকরি পেয়েছে। হয়তো তুমি দেখবে মাধ্যমিকে তোমরা ৩০০ জন ছেলে পড়তে, এখন ৭ জন, ৮ জন, ১০ জন চাকরি পেয়েছে, বাদবাকি পায়নি। তাহলে পার্সেন্টেজটা করো ৩,০০০-এর সাথে, অটোমেটিক বুঝবে আমার কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে। এইবার তোমাদেরই বলে দেওয়া একটা কথা যে স্যার, আমরা তাহলে পারে কিভাবে প্রস্তুতি নিতে পারি পড়ার সময় থাকে, যাতে আমরা সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি, সে চাকরি পেতে পারি বা অন্য কিছু করতে পারি, কিন্তু প্রতিষ্ঠিত হতে পারি। আজকের আমার সেই বিষয়টা এটাই যে ক্লাস 11-12 থেকেই নিজেকে কিভাবে চাকরির জন্য তোমরা তৈরি করবে। আমি 11-12 থেকে বললাম, এটা 11-12 কথাটা নয়, কথাটা 9-10 থেকেও হতে পারে, অবশ্যই সেটা গ্র্যাজুয়েশন থেকেও। দেখো, প্রথমত আমি যেটা বলবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি আশা করি আমার এপিসোডের সাথে থাকলে তোমরা নিজেদেরকে অনেকটাই বুঝতে পারবে যে তোমরা নিজেদেরকে কিভাবে এই বিষয়টার জন্য প্রস্তুত করতে পারবে। দেখো, তোমরা হয়তো ভালোভাবে দেখেছো, ভালোভাবে শুনেছো, সবসময় তোমাদের কাছে মনে হয় যে না, কোনো কোচিং সেন্টারে না গেলে পারে আমি কোনোদিনই চাকরি চান্সটা পাবো না। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। দেবদত্তা মাঝির কথা তোমরা শুনেছো। এইবারেই রেজাল্ট যার কথা শুনছি, সে কিন্তু কোনো কোচিং সেন্টারে কোনো রকম কোচিং নেয়নি, কিন্তু সে জেইতে মেন্সে ফার্স্ট হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কিং এ। সে কিন্তু নিজেই নিজের মুখে এই কথাগুলো প্রকাশ করেছে। কারণটা কি? সে নিজেকে সেলফ স্টাডিটা অনেকটা বেশি করতে। এবার সেলফ স্টাডিটা তোমরা করবে কিভাবে, প্রশ্নটা হচ্ছে এইখানে। তাই বলছি, প্রথমত তোমাদের যেটা করতে হবে, তোমরা যখনই ক্লাস 7-8 থেকেই তোমরা নিজেদের একটা উদ্দেশ্যকে ফিক্সড করে নাও যে আমি জীবনে এইটা হতে চাই, এবং যেটা হতে চাও সেইটা সবসময় একটা বিষয়কে ধরবে না। দেখো, আমি টিচার হতে চাই, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গে একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে টিচার ইন্ডাস্ট্রি। বললাম এটা মানে বেশিরভাগ লোকই ওই টিচিং লাইফটাকে বেশি পছন্দ করে এবং সেটাতে দিকেই তারা এগোয়, এবং বেশি সংখ্যক লোকই এই টিচিং প্রফেশনে থাকে।
কিন্তু সবাই তো পায় না। তার বাইরে নানা রকম চাকরি আছে যেটা কিন্তু আমরা অজ্ঞাতসারেই ফট করে কারো হয়ে যায়। এই অজ্ঞাতসারে আরো যে সমস্ত চাকরি আছে সে সমস্ত চাকরির দিকেও নিজেদেরকে প্রথম থেকে একটু ফোকাস করো। নিজেরা সবসময় চিন্তা করো যে টিচিংটাই হবে। দেখো আজকে অনেকেই টিচিং লাইফে ঢুকেও কিন্তু তারা এখন একটা মানে দোলাচলে ভুগছেন। সুতরাং তোমরাও সেই রকম অনেক কটাকে ধরে নাও, তার মধ্যে থেকে তোমরা নিজেদেরকে বেছে নিতে পারো। সেই রকম একটা লক্ষ্যকে তোমরা ক্লাস 7, 8, 9, 10 থেকেই ফিক্সড করে নাও। এইবার কি করবে, চাকরির ক্ষেত্রে আমি বললাম যে কোনো 4-5টা অপশনকে তোমরা নিতে পারো। দেখুন এই অপশনগুলোকে আমি আজকে দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগকে নিয়ে মূলত আজকে আলোচনা করছি, যেগুলো আমরা অনেকটা ইজিলিতে পেতে পারি। যেমন ধরে নাও ব্যাংক, রেলওয়ে, পিএসসি ক্লার্ক, এসএসসি ক্লার্ক, এমটিএস, এনটিপিসি, পুলিশ, গ্রুপ ডি, সিজিএল, এই চাকরিগুলোর পরীক্ষাগুলো মূলত কিন্তু অনেকটা এক টাইপের হয়। সামান্য প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিছু তো পার্থক্য থাকেই, এই পার্থক্যগুলো হবেই। পুলিশের ক্ষেত্রে সেখানে তোমার শারীরিক সক্ষমতার কিছু পরীক্ষা নিয়ে থাকে, সুতরাং সেখানে শারীরিক সক্ষমতা দিতে হবে, কিন্তু মূল যে কোশ্চিনটা সেগুলো কিন্তু ওই 4-5টা সাবজেক্টের উপরেই তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়। সুতরাং আমরা যদি স্টুডেন্ট লাইফ থেকে এগুলো করে থাকি তাহলে পারেই কিন্তু অনেকটা ইজি হয়। কিরকম করে ইজি হয় সেটা আমি তোমাদের পরবর্তীতে বলছি। নেক্সট যে চাকরিগুলো আছে সেগুলো হচ্ছে অফিসার্স লেভেলের চাকরি, মিসলেনিয়াস কিংবা ডাব্লিউবিসিএস। হ্যাঁ, এখানটায় আবার হাই স্কুল টিচারের ক্ষেত্রেও বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পড়াগুলো হয় সেগুলো বেশ কিছুটা ডেসক্রিপটিভ টাইপের হয়ে থাকে। ডেসক্রিপটিভ টাইপের কিছু কোশ্চিনের উত্তর লিখতে হয়, কিন্তু উপরের যে চাকরিগুলো বললাম সেগুলোতে কিন্তু বেশিরভাগই মাল্টিপল চয়েসের করতে হয়। যাই হোক, তবে ডেসক্রিপটিভ পড়েও সেখান থেকেই মাল্টিপল চয়েসগুলো আমাদের তৈরি করতে হয়, আমাদের জ্ঞানটা সেখান থেকেই নিতে হয়। সুতরাং শুধু যদি মাল্টিপল চয়েস অ্যান্সারই আমি প্র্যাকটিস করে যাই তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। তাই আমাদের যেটা করতে হবে প্রথম থেকে, অর্থাৎ ছোট থেকে, যেমন পড়াশোনার ক্ষেত্রে ছোট থেকেই, বিশেষ করে ক্লাস 7, 8 থেকেই এবং 7, 8, 9, 10 এগুলো থেকেই তোমরা বেশ কিছু বিষয়, যে বিষয়গুলো তোমার পরবর্তীতে আমরা কি কি বিষয়ে পরীক্ষা দিই, চাকরির বিষয়ে মূলত যে সাবজেক্টগুলো আছে, ম্যাথমেটিক্স আছে, জিকে আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, হ্যাঁ, আর একটা কি জেনারেল ইন্টেলিজেন্স আছে। এই কটা সাবজেক্ট মোটামুটি সবার ক্ষেত্রে একটা কমন ব্যাপার থাকে, যেগুলো আমরা কিন্তু 7, 8 থেকেই পেয়ে থাকি। এবং তোমরা হয়তো ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এই কোশ্চিনগুলো তোমাদেরকে সাধারণত এই পরীক্ষাগুলোতে যে কোশ্চিন করা হয় সেই কোশ্চিনগুলো সাধারণত এই ক্লাসগুলো থেকেই করা হয়। 7, 8, 9, 10 থেকেই বেশিরভাগ কোশ্চিন আসে। তো 7, 8, 9, 10 এ আমরা প্রত্যেকেই ইতিহাস ভূগোল পড়েছি, প্রত্যেকেই আমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়েছি। তাই এই বইগুলোতে থেকে তোমরা যখনই পড়বে তখন এই বইগুলো তোমরা যারা ধরে নাও একটা টেক্সট বুক এটা তো পাচ্ছই, তার বাইরে বেশিরভাগই নোট বই কেনো। এবার নোট বই কিনলে তার মধ্যে বেশ কিছু কোশ্চিন আছে, সেই কোশ্চিনগুলোকে নোট বইয়ের মাল্টিপল চয়েস অ্যান্সার কোশ্চিনগুলোকে বা এক কথায় উত্তর যেগুলো আছে সেই অ্যান্সারগুলোকে, বইগুলোকে তোমরা সংরক্ষণ করো। ওই ক্লাসটা পার হয়ে গেলেও তোমরা ওই বইটা মাঝে মাঝে বাড়িতে পড়ার চেষ্টা করবে। কারণ তোমাদের অদূর ভবিষ্যতে যে চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ এখান থেকেই তোমাদের শুরু হচ্ছে, এবং এই কোশ্চিনগুলোর অনেকাংশই তোমরা কমন পেয়ে যাবে। দেখবে এই কোশ্চিনই তোমাদের উপরে চলে এসছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে বাদবাকি এখান থেকেই আসবে। এই থেকে তোমরা ইংরেজি এবং বাংলা এই 4টা সাবজেক্ট আমি যেটা আগে বললাম, অর্থাৎ জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এগুলোর শর্ট কোশ্চিন তো করবেই, তার সাথে সাথে কি করবে ইংরেজি এবং বাংলার গ্রামারের পোর্শনটা পুঙ্খানুপুঙ্খভাবে শেখার চেষ্টা করবে। এবং প্রত্যেকটা গ্রামার বইকে তোমরা চেষ্টা করবে সংরক্ষণ করার। তোমরা যেটা কিনেছো সেটাকেই সংরক্ষণ করো। সেই গ্রামার থেকে তুমি একবার পড়েছো, দ্বিতীয়বার পড়তে দেখো অনেকটা, যখনই ক্লাসটা জাম্প করবে অর্থাৎ 7 থেকে 8-এ উঠলে বা 8 থেকে 9 উঠলে তখন দেখবে 8-এর যে গ্রামার বইটা তুমি পড়েছিলে সেটা এবার আরো বেশি সোজা লাগছে এবং তুমি তখন নিজের বইটা বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বেশিরভাগই যারা এখানে কথা বলছি যারা, তারা প্রত্যেকেই বাংলা মাধ্যম নিয়ে পড়ি। তাই আমাদের যে বইগুলো কিনি সেগুলো বাংলা মাধ্যমের বই। তাই এই বইগুলো থেকেই আমাদের পড়ার চেষ্টা করতে হবে। আর একটা কি করব, আমরা এই ছোট থেকে কতগুলো জিনিসকে আমাদের প্র্যাকটিস করতে হবে, যেমন সারসংক্ষেপ লেখা, রচনা লেখা, হ্যাঁ,
এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা প্র্যাকটিস করতে হবে, সেটা বাংলার ক্ষেত্রেও করতে হবে, ইংরেজির ক্ষেত্রেও করতে হবে। এই প্র্যাকটিসটা যদি ছোট থেকে আমাদের থাকে, তাহলে বড় হয়ে আমি যখন পরীক্ষা দেব তখন কিন্তু খুব একটা অসুবিধা হবে না। বিএ, বিএসসি, বিকম পড়ার সময় তোমরা সবসময় করবে কি, এই নিচু ক্লাসের আর একটা কাজ করতে পারো। বিএ, বিএসসি, বিকম তোমরা যেভাবেই পড়ো না কেন, তোমরা কি করবে, তোমরা তোমাদের নিচু ক্লাসের 7, 8, 9, 10 যাই হোক, তোমরা যদি পারো 2-4 জনকে টিউশনি করো। কিন্তু এটা প্রফেশনালি করতে গেলে, প্রফেশনালি করতে গেলে খুব মুশকিল হয়। আমার ক্ষেত্রেও ঘটেছিল, আমি প্রফেশনালি তখন টিউশনি করতাম জন্য আমি বড় পরীক্ষাগুলো ওই অ্যাডমিট আসতো, পরীক্ষার আগের দিন মনে হতো আজকে দেখে যাই, কারণ আমি 14 ঘন্টা 16 ঘন্টা তখন টিউশন করতাম। ফলত আমার সেই পরীক্ষাগুলো আমি মার খেয়েছিলাম। যাই হোক, আবার টিউশনি করার জন্য সুবিধা হয়েছিল, আমি বর্তমানে যে চাকরি করি টিউশনি করার জন্য সেই সুবিধাটা যথেষ্ট ভাবে পেয়েছিলাম। তাই তোমরা 3-4 জনকে কমপক্ষে টিউশনি করো, এতে তোমাদের দুটো লাভ হবে, একটা হাত খরচটাও তোমার উঠে আসবে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার প্র্যাকটিসটা থাকবে। এই তোমার প্র্যাকটিসটা রাখার জন্যই তুমি এই টিউশনিটা করবে, এবং তাহলে কি হবে, ওই বইগুলো তোমার কিন্তু মাইন্ডের মধ্যে অটোমেটিকই চলে আসবে, এবং তোমার পড়াটা ধীরে ধীরে ওদের সাথে সাথে, ওই ছাত্রগুলোর সাথে সাথে তোমার পড়াটাও হয়ে যাবে। অর্থাৎ তোমাকে যা বলছি যে তুমি তোমার ক্লাসের পড়া তো অবশ্যই করবে, দিনে 2 ঘন্টা মতো টাইম তুমি অন্যদিকে দাও। ক্লাস বিশেষ করে 11-12 থেকে তুমি দিনে 2 ঘন্টা বের করে নাও। এই 2 ঘন্টা তুমি আগামী দিনে তুমি যে চাকরিগুলো করবে, সে করতে চাও বা যেগুলোকে তুমি বেছে নিয়েছো, তার জন্য পড়াশোনা করো এই বইগুলো থেকে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কি, ক্লাস 7, 8, 9, 10 এই কটার কি করবে, পাটিগণিত, পরিমিতি এবং বাছাই করা কিছু বীজগণিত। বাছাই করা কেন বলছি, সবসময় না বীজগণিতের কিছু কিছু পার্ট আছে যেগুলো একটু করতে লাগলে তুমি বুঝবে যে এই পার্টগুলো আমাদের কোশ্চিনে আসে, এই কোশ্চিনগুলো করতে হবে। তাই এই অঙ্কগুলো যতটা পারো মাঝে মাঝে ক্যালকুলেশন করার চেষ্টা করো, মাঝে মাঝে করার চেষ্টা করো, সলভ করো। দেখবে এই অঙ্কগুলো থেকেই তোমার কমনটা বেশি আসবে। অর্থাৎ পরীক্ষাগুলো যেগুলো আছে, এই যে আগে যেগুলো হলো ব্যাংক, রেলওয়ে, পিএসসি ক্লার্ক, এসএসসি ক্লার্ক, এমটিএস, এনটিপিসি, পুলিশ, হ্যাঁ, গ্রুপ ডি, সিজিএল, এগুলোতে যে অঙ্কগুলো আসে তাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু বেশিরভাগই 10 অবধি রাখা হয়। 11-12 এর স্ট্যান্ডার্ডে যায় না, কারণ ওখানটায় সিলেবাসটা আলাদা হয়ে যায়, কারণ যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে অঙ্কটা সুবিধা হয়। তাই এই ক্লাসগুলোর অঙ্কগুলোকে তোমরা একত্রিত করবে। আর আমি এই এপিসোডটা শেষে তোমাদের বেশ কিছু বইয়ের কথা বলবো, যে বইগুলোকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। সেই বইগুলোকে যদি তোমরা সংগ্রহ করে রাখতে পারো, তাহলে সেই বইগুলো তোমাদের বেশ কিছু হেল্প করবে। আর কি কি হবে, ওই যে বললাম যে নিয়ম করে প্রতিদিন তুমি যা করো না কেন, তোমরা ক্লাসের পড়া যেভাবেই করো না কেন, 2 ঘন্টা করে তোমাদের কিন্তু এই চাকরির জন্য পড়াশোনাটা করতে হবে, এবং সেটা মিনিমাম ক্লাস 11-12 থেকেই শুরু করতেই হবে তোমাদের। এইটা যদি করো, তাহলে অদূর ভবিষ্যতে তোমাদের অসুবিধা হবে না। প্রতিদিন আর একটা কাজ করতে হবে তোমাদের, আধা ঘন্টা করে, কমপক্ষে আধা ঘন্টা করে খবরের কাগজ পড়ো। পারলে পারে দুটোই, ইংরেজি বাংলা দুটোই পড়ার চেষ্টা করো। এবং এইটা পড়লে তোমাদের কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের বহু জিনিস তোমরা সেটা পাবে, এবং সাময়িক ঘটনাগুলির সঙ্গে তোমরা একাত্ম হয়ে যেতে পারবে, তোমরা জানতে পারবে, যা তোমাদের পরীক্ষাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। আর কি করব, গ্র্যাজুয়েশন যেই তোমাদের কমপ্লিট হবে, যদি তোমাদের 18 বছরের পর থেকে আমাদের সমস্ত চাকরির পরীক্ষাগুলো শুরু হয়ে যায়, এই 18 বছরের পর থেকেই তুমি অ্যাটেম্পটা শুরু করে দাও। ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প, এরকম করতে করতে 20টা অ্যাটেম্পটেও তোমার নাও হতে পারে, না হোক, মানে কোনো রকম কোনো অবসাদের ব্যাপার নেই, নাও হতে পারে। কিন্তু তোমার যদি একটা দৃঢ়তা থাকে, তোমার মনের মধ্যে যদি একটা ইচ্ছে থাকে যে না, সত্যি সত্যি আমাকে ওটা অ্যাচিভ করতে হবে, আমাকে চাকরিটা অ্যাচিভ করতে হবে, তাহলে পারে তোমরা সেইটা ঠিক একদিন পারবে। সেটা দেখবে তোমরা ঠিক সময়েই তোমাদের হয়ে গেছে। সবসময় খেয়াল রাখবে, তোমার সবচেয়ে অপরচুনিটিমূলক সময় হচ্ছে জীবনে এই 15 বছর থেকে 25 বছর।
এই 15 বছর থেকে 25 বছরের মধ্যে 15, 16, 17, 18 এর মধ্যে তুমি চাকরি পাবে না, কিন্তু তোমার প্রস্তুতির বছর হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে প্রস্তুতির বছর। এবার 18 পরের থেকেই তোমার পাওয়ার চান্সটা শুরু হয়ে গেল। এই 18 থেকে 25 এর মধ্যে তুমি চাকরি পেতে পারো, কিন্তু প্রস্তুতিটা তোমাকে 15 বছর থেকেই শুরু করাটা বাঞ্ছনীয়। এই 15 থেকে 25 এর মধ্যে তুমি যদি চাকরি পেয়ে যেতে পারো, তাহলে দেখবে তুমি অনেক দিন অবধিও চাকরি করছো এবং অনেক ইজিলি করতে পারছো। কারণ তোমার এই সময়ের মধ্যে, অর্থাৎ যখন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তখন তোমার বিষয়গুলো অনেক বেশি তোমার মধ্যে অন্তস্থ থাকবে। যেই পরীক্ষাটা তুমি শেষ হয়ে যাবে, তখন কিন্তু দেখবে তোমার পড়ার প্রতি এনার্জিও অনেক কমে যাবে। তোমার মাথার মধ্যে পারিপার্শ্বিক চাপ, সাংসারিক চাপ, অনেক কিছু চাপ বেড়ে যাবে। ফলে তুমি পড়ার এনার্জিটাও তখন অনেকটা কম পাবে। তবে সবাই যে তাই হয় তাই নয়, তার মধ্যে কিছু কিছু লোকের সেই এনার্জিটা গ্রহণও করতে পারে এবং সেই গ্রহণ করার দরুন তারা কিন্তু সেই চাপটাকে রিলিজও করতে পারে। তারা সেই পড়াশোনা করে এবং পড়াশোনা করে অনেক ভালো ভালো সে ডাব্লিউবিসিএস, আইএএস তারা হয়ে যায়। যাই হোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই, অর্থাৎ আমি সেটা কমপ্লিট নাও হতে পারে, 18 বছরের পর থেকে তুমি যে যে চাকরিগুলোতে তুমি অ্যাটেম্প করতে পারছো সবগুলোতে তুমি অ্যাটেম্প করো। তার জন্য যদি তোমার মনে হয় যে কোনো একটা আমি খবর ঠিকভাবে পাওয়ার জন্য তোমরা বিভিন্ন অ্যাপস তোমরা ঘাঁটতেই পারো। আধা ঘন্টা 1 ঘন্টা করে চাকরির যে অ্যাপসগুলো আছে সেগুলো একটু দেখে নাও, কি কি চাকরি এখন দরখাস্ত চলছে, কি কি চাইছে, তোমার সেগুলো আছেই কিনা, এইটা একটু দেখে নাও। আর একটা ভালো কথা বলছি, সেটা একটু খেয়াল রাখবে, তোমরা ক্লাস 10টা কমপ্লিট হওয়ার পরেই তোমরা একটা মিনিমাম 6 মাসের একটা কম্পিউটার কোর্স করে নাও। কারণ এখন বেশিরভাগ চাকরির সাথে কিন্তু কম্পিউটারের একটা ডিগ্রি চাচ্ছে। আর যেই চাইছে সেটা তোমার যেন থাকে, তাই 6 মাসের একটা কম্পিউটার কোর্স তোমরা মিনিমাম 6 মাস বললাম, ম্যাক্সিমাম তোমার দ্বারা যদি সম্ভব হয় 1 বছর বা 2 বছর কোর্সও তুমি করতে পারো। এইটা কিন্তু তোমরা করে সে সার্টিফিকেটটাও রেখে দেবে এবং কোর্সটাও ভালোভাবে করো। কারণটা হচ্ছে তোমরা যদি কোনো একটা রিটিন পরীক্ষায় পাস করে যাও, তাহলে কিন্তু ভাইবার সময় গিয়ে দেখবে যে তোমাদের কম্পিউটার নিয়ে বসিয়ে দিচ্ছে। এবার যদি তুমি কম্পিউটার না ঘাঁটা জানো, কম্পিউটার যদি না চালানো জানো, তাহলে পরে তো তুমি প্রবলেমে পড়ে যাবে। সেক্ষেত্রে হয়তো খুব বেশি দেখে না, কিন্তু তোমার ওই যে চালানা একটা প্র্যাকটিস থাকবে। এই প্র্যাকটিসটা যদি থাকে তাহলে তোমার অনেকটা কিন্তু তুমি উপকারে পাবে। তাই আশাহত কোনো সময় হবে না, আশাহত হবে না, এই কথাটাই বলছি। আর তার সাথে সাথে তোমরা এইটা কাজটা করতে পারো। দেখো এখন ইউটিউবে বা অন্যান্য জায়গায় বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে আমাদের ফ্রিতেও কিছু কোচিং দেয়, সেখানেও তোমরা ফ্রি কোচিংগুলো তোমরা অ্যাচিভ করতে পারো, তোমরা নিতে পারো। এতে কোনো অসুবিধা হবে না, এতে বরঞ্চ তোমাদের উপকারী হবে। আর একটা কথা বলছি, যখন তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েই গেল, তখন তোমরা আশেপাশে, তোমাদের আশেপাশে যে কোনো কোচিং সেন্টার, কোনো কোচিং সেন্টারে খুব যে বেটার সেটা বলবো না। ওই হয়তো প্রচারের আলোকে অনেকে বড় নিজেকে সাবমিট করে থাকে, অ্যাকচুয়াল কতটা তারা সাবমিটেড এটা বলতে পারবো না। এটা বলতে পারবো না এই কারণে বলছি যে এটা আমারও সন্দেহ আছে। কারণ আমিও চাকরি পাওয়ার পর অনেকে যোগাযোগ করেছিল যে তোমার নামটা ছাপালে পারে তোমার কোনো আপত্তি আছে কিনা। সেই জন্যই আমি বলছি, তাদের এইরকম চাকরি যারা পেয়ে যায় তাদের কাছে তারা আসে, এসে বলে যে তোমার নামটা আমি ওরা দিতে চাই। কিছু কিছু আছে, আমি তাদের নাম আর বলছি না। সেই জন্য আমি বলছি তোমার আশেপাশে যে কোনো কোচিং সেন্টার মোটামুটি 19-20 তাদের মধ্যে ইয়ে আছে, সেখান থেকে তোমরা কোচিং নিতে পারো। অনলাইন অফলাইন যে কোনো ভাবে নিতে পারো, তবে অফলাইন নিলে পারেই বেশি ভালো হয়। অনলাইন নিলে পারে অনেক সময় সব দিন সবাই ক্লাসগুলো ঠিক মতো করো না তোমরা, এটা আমরা দেখেছি। যাই হোক, তো অফলাইনে যদি তোমরা নিয়ে থাকো তাহলে একটা প্র্যাকটিসের মধ্যেও থাকবে, এটাই সবচেয়ে বড় কথা। সেখানে কি শিখলে না শিখলে তার থেকে বড় প্র্যাকটিস হয়। আর একটা বড় কথা হচ্ছে মক টেস্ট গুলো তোমরা দিতে পারো। মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই মক টেস্ট গুলো দিতে পারো। এই মক টেস্ট গুলো দিলে পারে তোমাদের অনেক উপকার হবে বলে আমার বিশ্বাস। সেই জন্য বলছি যে তোমরা সবসময় খেয়াল রাখবে যে কথাগুলো সামারি করে আমি একটু বলছি, যে ক্লাস 7, 8, 9, 10 এর তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই বইগুলো শর্ট কোশ্চেন গুলো যেগুলো আছে, অর্থাৎ তোমরা যে নোট বইগুলো কিনেছো, যে নোট বই কিনেছো সেই নোট বইগুলোকে সংরক্ষণ করো এবং সেই নোট বইগুলো থেকে তোমরা পড়ার বেশি চেষ্টা করো। আর একটু দ্বিতীয় কথা বলছি যে অঙ্ক বইগুলো আছে, অঙ্কের পাটিগণিত, পরিমিতি এবং বীজগণিতের কিছু কিছু পর্যায় তোমরা একটু পড়ে রাখো। 3 নাম্বার, তোমাদের যে গ্রামারগুলো তোমরা পড়ছো 7, 8, 9, 10 থেকে, সেই গ্রামার বইগুলোকে সংরক্ষণ করো এবং গ্রামারগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার চেষ্টা করো। দেখবে তোমরা যে কম্পিটিটিভের জন্য মার্কেট থেকে যে বইগুলো কিনছো তার থেকে অনেক বেশি গ্রামার ওখান থেকে তুমি শিখতে পারবে। এই কাজগুলো তুমি করো এবং প্রতিদিন
তুমি তোমার কিছু হোক আর না হোক তুমি 2টো করে ঘন্টা দাও। তুমি যদি কোথাও বেড়াতেও যাও একটা বই সাথে নিয়ে যাও, 2 ঘন্টা করে সেখানে পড়ার চেষ্টা করো এবং 2 ঘন্টা করে প্রতিদিন তুমি পড়বে। এর সুফলটা তুমি পেয়ে যাবে এই 25 বছরের মধ্যেই, তুমি দেখবে ঠিক অ্যাচিভ করে গেছো। এবং এই 18 বছরের পর থেকে যত রকম কোশ্চিন তোমাদের কাছে আসবে, অর্থাৎ যত রকম পরীক্ষা তোমাদের সামনে আসবে, যে পরীক্ষাগুলোতে তুমি বসার মতো তোমার দক্ষতা আছে বা সুযোগ তুমি পাচ্ছ, সেই সমস্ত পরীক্ষাতে তুমি অ্যাটেম্প করো এবং অ্যাটেম্পটা করো যে হ্যাঁ আমাকে এখনই পেতে হবে, এইরকম ভাবেই তুমি অ্যাটেম্প করো। একটু দূরেও যদি হয় তাও গিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক দেখবে একটা টাইমে তুমি সফলতা পাবেই। এইটুকুনি আজকে বলার ছিল। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। এখন পরিশেষে তোমাদেরকে বেশ কিছু বইয়ের আমি একটু নাম টাম বলছি, যে বইগুলো আমার মনে হয়েছিল যে এই বইগুলো পড়লে তোমাদের বেটার হতে পারে। যেমন জিকে সম্পর্কে বলতে পারি, জেনারেল নলেজ মেডিসি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, কার্তিক চন্দ্র মন্ডল বইটা বেশ ভালো। জিকে ক্র্যাকার্স রায়ান মার্টিনের, এই বইটাও বেশ ভালো বই। তা বাদেও জিকে চ্যালেঞ্জার ছায়া প্রকাশের বইটাও মোটামুটি মাঝারি মানের মনে হয়েছে আমাদের। কিছু কিছু অ্যান্সার আমার কাছে একটু টাউট মনে হয়েছে যে বোধহয় এটা ঠিক উত্তর কিনা আমার সন্দেহ আছে। তারপরে এই জিকের জন্য এই বইগুলা পড়তে পারো। স্ট্যাটিক জিকের জন্য তুমি পড়তে পারো জগন্নাথ জানার বইটা বা কার্তিক চন্দ্র মন্ডলের বইটাও বেশ ভালো, সেটাও পড়তে পারো। সায়েন্সের জন্য কম্পিটিটিভ বিজ্ঞান জগন্নাথ জানার খুব ভালো বই। তারপরে সাধারণ বিজ্ঞান, এটা হচ্ছে তারাপতি তপতি প্রকাশনীর বইটা, এটা বেশ ভালো বই করেছে, এটা তোমরা দেখতে পারো। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ জিকের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য অবজেক্টিভ জেনারেল নলেজ নীতিশ ঘোষের বইটা আমাকে ভালো লেগেছে, তোমরা দেখতে পারো। আমি বলছি না যে ওটাই তোমরা পড়বে, তা বাদে 20,000 প্লাস এমসিকিউ বলে জগন্নাথ জানারও একটা বই আছে, সেটাও বেশ ভালো, যেটা তোমাদের খুশি হয় করতে পারো বা অন্যান্য বইও মার্কেট থেকে নিতে পারো। ইংলিশের জন্য আমি বলবো ইংলিশ চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী মোটামুটি ভালো বই। অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির বইটা ভালো। রাইমার্টিনের ইংলিশ ক্র্যাকার, এটা বেশ ভালো করেছে রাইমার্টিনে। তা বাদেও তোমরা ইংলিশের 2টো গ্রামার পাশাপাশি রেখে দিতে পারো, পিকে দে সরকার অথবা পিসি দাসের গ্রামার। এটা কম্পিটিটিভের জন্য, পরীক্ষার জন্য আলাদা গ্রামার ওনারা বের করেছেন, সেই গ্রামারগুলো তোমরা রেখে দিতে পারো। এখান থেকে ডিটেলসে তোমরা একটু পড়ে নিতে পারো। ম্যাথের জন্য কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের বইটা আমার কাছে বেশ ভালো লাগেছে, ওটা বোধহয় সম্ভবত ছায়া প্রকাশনী থেকে বের করেছে। আর কম্পিটিটিভ গণিত ক্র্যাকার রায়ান মার্টিন, ওটাও বইটা ভালো। তবে ওই কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের যে বইটা আছে, সেই বইটার মধ্যে আমার মনে হয়েছে বেশ এমনভাবে কিছু কিছু টিপস দেওয়া আছে, যে টিপসগুলো একটু দেখলে পারে আমার মনে হচ্ছে তোমরা যদি কিছু ভুলেও গিয়ে থাকো সেটাও আবার তোমাদের রিকল হবে এবং তোমরা করতে পারবে। তোমাদের খুশি মতন বই তোমরা দেখতে পারো, এইটাতে কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। তোমরা, আমি সবসময় বলবো যে তোমাদের ক্লাসের যে বইগুলো আছে সেইগুলোকে একটু বেশি করে ফলো করো। যে বইগুলো তুমি অতীতে ছেড়ে এসছো সেই বইগুলোকেই তোমরা দেখো, তাহলে পারি তোমরা পরীক্ষাটাকে ক্র্যাক করে যাবে। আর জিআই এবং রিজনিং এর জন্য যেটা বলছি, এখন জেনারেল ইন্টেলিজেন্সেরও একটা কোশ্চিন থাকে, পার্টটা ভালোই থাকে। এটা রায় মার্টিনের বইটা মোটামুটি ভালো। আর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, এটা সুবীর দাসের বইটাও গ্রহণযোগ্য। যে কোনো একটা বইকে তোমরা ফলো করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বললামই যে সবচেয়ে ভালো হয় তোমরা ওই পত্রিকা টত্রিকাগুলো যদি পড়ো তাহলে খুব ভালো হবে। আর পত্রিকা বাদ দিয়ে যদি তোমরা এইভাবে নিতে চাও, মাসিক যে পত্রিকাগুলো আছে, যেমন ধরো সাফল্য, অ্যাচিভার্স, এই পত্রিকাগুলো নিলে পারে তোমরা অনেকটা বুঝতে পারবে। অথবা কোনো আর একটা কাজ করবে, তোমরা প্রতি বছরই একটা করে ইয়ার বুক কিনতে পাবে। দেখবে বছরটা শেষ হয়ে গেলে ওই বছরে যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে অনেকেই অনেক বইগুলো বের করে। আমি এতক্ষণ অবধি সেই বইগুলো ইয়ার বুক বলে ওরা প্রকাশ করে, তো প্রত্যেক ইয়ারে একটা করে কিনে তুমি যদি সেটাকে একটু দেখতে পারো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের অনেকটা গেইন করতে পারো। আমি এই বইগুলো যেগুলো বললাম সেগুলো সবগুলোই তোমাদের অ্যাংলো বেঙ্গলি, অর্থাৎ বেশিরভাগই বাংলা মাধ্যমের জন্য বই। কারণ আমরা বাংলা মাধ্যমেই পড়াশোনা করি, বাংলা মাধ্যমে বেশি পরীক্ষাগুলো দেবো জন্যই আমি বাংলা বইগুলোরই নাম তোমাদের কাছে বললাম। তোমাদের যদি মনে হয় এই বইগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো, একাধিক বই সংগ্রহ করার দরকার নেই, একটা করেই বই করে সেই বইটাকে কমপ্লিট করার পর যদি পারো অন্য কোনো রাইটারের বই তোমরা নিতে পারো, না হলে পারে ঠিকই আছে, সবগুলো একটা একটা করে বই নিয়ে তোমরা যদি সেইভাবে পড়াশোনা করো। আর তা বাদে যেটা বললাম, যদি কোথাও ভর্তি হয়ে যাও, কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, সেখানেও স্টাডি ম্যাটেরিয়ালস ওই বইয়ের আকারেই দেয়, তাহলে তোমাদের বই না কিনেও সেই স্টাডি ম্যাটেরিয়ালসে পড়তে পারো। এবং সবসময় খেয়াল রাখবা তুমি তোমার ক্লাসের বইগুলোকে ফলো করো, ওই 7, 8, 9, 10 এর যে বইগুলো বললাম সেই বইগুলোকে সবচেয়ে বেশি ফলো করো, ফল তুমি পাবেই এবং তোমার সাফল্য অবধারিত। এইটুকুনি বলার ছিল। আশা করি তোমাদের কিভাবে কি করতে হবে, তোমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নগুলো ছিল
স্যার আমরা পড়াশোনার সাথে সাথে কিভাবে চাকরির জন্য নিজেকে প্রস্তুতি করব সেটা সম্পর্কে আমি মোটামুটি বোঝাতে পারলাম। আর সবসময় খেয়াল রাখবে যে বৃত্তিমূলক যে পড়াশোনাগুলো আছে সেটা করে আমি সবসময় চাকরির কথাই ভাববো সেটা নয়, কিছু বৃত্তিমূলক কাজেও লেগে যেত। অর্থাৎ তুমি ডাক্তারি হয়েছে, এবার ডাক্তারিতে চাকরিই পেতে হবে তার কোনো মানে নেই। তুমি তো চেম্বার খুলেও বসতে পারো, সেটাও করতে পারো। এবং সবকিছুতে আজকাল মানে প্রচন্ড কম্পিটিশন চলছে। এটাও সেদিনই যেমন দেখলাম একজন বলছে এমবিবিএস পড়ে আর কোনো লাভ হবে না, 32টা চাকরির জন্য আজ দেখছি 452টা অ্যাপ্লিকেশন। সুতরাং সেক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে প্রচুর কম্পিটিশন কিন্তু ওই ডাক্তারি বলে ইঞ্জিনিয়ারিং বলে সবকিছুতেই আছে। একটা টাইমে আমরাই দেখেছিলাম যে আমাদের জেলাতে ইঞ্জিনিয়ারের সংখ্যা এতটাই কম ছিল যে বাইরের জেলা বা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতো ওই ইঞ্জিনিয়ার চাকরির জন্য। আর এখন এত বেশি হয়ে গেছে যে আমাদের জেলার সবাই মানে কি বলবো, যতজন পড়ে আসছে তার হয়তো 10% চাকরি পাচ্ছে না। তাই শুধুমাত্র সেই চাকরির জন্যই পড়া নয়, নিজে যেই সাবজেক্টটা নিয়ে পড়েছি বা যেই বৃত্তিমূলক বিষয়গুলো নিয়ে পড়েছি সেই বিষয়গুলোর দিকে অন্যভাবেও কিন্তু তোমরা চেষ্টা করতে পারো। তবে যাই হোক, প্রথম থেকে লক্ষ্যটাকে স্থির করো এবং লক্ষ্যটাকে স্থির করে নিজের পড়াশোনার প্রতি নিজে যত্নশীল হও এবং সেটা প্রথম থেকেই পড়ে যাও, 7, 8, 9, 10 থেকেই পড়ে যাও এবং ক্লাস 10 এর পরের থেকে চাকরির জন্য ডেলি 2 ঘন্টা করে পড়ো। আশা করি সাফল্য তোমার অবধারিত হবেই। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা ভালো লাগে তোমরা অন্যদেরকে এইটা শেয়ারও করতে পারো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে পারে। তোমাদের আরো কিছু বিষয় যদি জানার থাকে সেটা সঙ্গে সঙ্গে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি আমি আমার মতো করে করব, এইটুকুনি বলতে পারি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।